চাঞ্চল্যকর খবর, কেজি দরে ওএমআর শিট বিক্রি হচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল তৈরির আগেই ওএমআর শিট বিক্রি হয়ে গিয়েছে ওড়িশার পেপার মিলে। 22 লক্ষ ওএমআর কেজি দরে বিক্রি করা হয়েছে। মামলার নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য মিলছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি, একাধিক মামলা চলছে হাইকোর্টে। এই মামলার নথি থেকে এবার মিলল চাঞ্চল্যকর তথ্য। সেই তথ্য অনুযায়ী কেজি দরে বিক্রি করা হয়েছে প্রাথমিক টেটের ওএমআর। এর জন্য কোনো রকম ওয়ার্ক অর্ডারই করা হয়নি। 3টি কোম্পানির হাত ঘুরে ওএমআর বিক্রি করা হয় ওড়িশার পেপার মিলে, সেটাও নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশের আগেই। 22 লক্ষ ওএমআর এর ওজন 26,820 কেজি। এই ওএমআর বিক্রির পর 2,871 জনের প্যানেল তৈরি হয়, সেটাও 3 ধাপে। আমাদের অনুমান এখনো পর্যন্ত 42,949 যে নোটিফাইড ভ্যাকান্সি এগেন্স্টে রিক্রুটমেন্টটা হয়েছিল তার প্যানেল আজও তৈরি হয়নি। যদি প্যানেলটা তৈরি হতো তাহলে দিনের আলোকে আমাদের সবার সামনে সেটাও নিশ্চয়ই বোর্ড প্রডিউস করতো, আমরা দেখতে পেতাম যে আমরা কোন জায়গায় দুর্বলতার কারণে আজকে প্যানেলের মধ্যে নেই, আর যারা আছে তারা আমাদের থেকে কতটা এগিয়ে। বাসু রয় চৌধুরী একটা এফিডেভিট দিয়েছিল কোর্টে, সেখানে তারা বলেছে বিভিন্ন সময় তারা 11টা প্যানেল নাকি মানিক ভট্টাচার্যের অনুরোধ মতো তারা রেডি করে পাঠিয়েছিল, অ্যাডিশনাল প্যানেল নাম দিয়েছে। আবার উল্টো দিকে আরসি বাগচি একটা এফিডেভিট ফাইল করেছিল যে 2016 রিক্রুটমেন্ট প্রসেসে কোনো 5% অ্যাডিশনাল প্যানেল হয়নি। কি ঢাকা দেওয়ার চেষ্টা করা হলো, অথবা বোর্ড এখনো বা কি ঢাকা দেওয়ার চেষ্টা করছে, এই জন্যই বোর্ড বারবার লোকানোর চেষ্টা করছে যাতে প্যানেল না সামনে না আসে। 2014 প্রাথমিক টেট পরীক্ষা হয় পরের বছর। শূন্যপদ 42,949, অতিরিক্ত প্যানেল মিলিয়ে মোট 45,099টি শূন্যপদ। এই প্যানেল তৈরির দায়িত্বে ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের কনফিডেন্সিয়াল সেকশন এস বসু রায় অ্যান্ড কোম্পানি। এরই মধ্যে 40,350 জনের প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারা জানায় ওএমআর সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে 1 মাসের মধ্যে জানাতে হবে। বিভিন্ন মামলার নথি থেকে উঠে আসছে 2018 14 ফেব্রুয়ারি থেকে 17 মার্চ এই মাসখানেকের মধ্যে বিক্রি করে দেওয়া 22 লক্ষ ওএমআর শিট। তারপর 2,871 জনের প্যানেল তৈরি হয়। এই নিয়োগ নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে, একাধিক মামলা হয়েছে হাইকোর্টে। বোর্ডের কনফিডেন্সিয়াল সেকশন আদালতে জানিয়েছে তারা 42,596 জনের প্যানেল প্রকাশ করেছে। এই প্যানেল থেকে চাকরি পান 42,083 জন। এরই মধ্যে চাঞ্চল্যকর তথ্য, 2014 প্রাথমিক টেটের 22 লক্ষ ওএমআরই হাওয়া। এখানেই প্রশ্ন, তাহলে কি 42,949 প্যানেল আদৌ নিয়ম মেনে তৈরি হয়েছিল? অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। ছিল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস, আর এই প্রতিষ্ঠা দিবসের দিনই ফিরহাদ হাকিমের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। তৃণমূলের কিছু নেতা কর্মী দুর্নীতি করেছেন, তবে সবাই দোষী নন। আমরা তৃণমূল কংগ্রেস একটা সমস্যা, কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। এবার একেবারে নিয়ম মেনে স্কুলে ঢুকতে হবে, ঠিক সময়ে স্কুল থেকে বেরোতে হবে। অর্থাৎ অভিযোগ যখন বারবার আসে যে শিক্ষকরা স্কুলে ঠিক সময়ে পৌঁছন না, তারাই যদি নিয়মানুবর্তিতা না মানেন তাহলে পড়ুয়ারা কেন মানবে, কিভাবে পড়ুয়াদের মানানো হবে। এবার কড়া নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের, শিক্ষকদের স্কুলে কখন ঢুকবেন এবং কখন বেরোবেন, যদি তার মাঝখানে আগে দেরি করে ঢোকেন বা আগে বেরিয়ে যান তাহলে কি হবে, সব রয়েছে নির্দেশিকায়। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি রয়েছে এই নয়া নির্দেশিকায়? দেখো, নতুন শিক্ষাবর্ষের শুরুতেই নতুন নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের মূলত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য। এখন থেকে স্কুল শুরু হবে সকাল 10:35 থেকে। শিক্ষক শিক্ষিকাদের এবং অশিক্ষক কর্মচারীরা 10:35 আগেই স্কুলে ঢুকতে হবে, এই মর্মে নতুন শিক্ষাবর্ষ থেকে নতুন নিয়ম স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য। এতদিন পর্যন্ত সকাল 10:45 স্কুলে ঢুকলে হতো, কিন্তু এবার তা 10 মিনিট সময়সীমা কমিয়ে আনা হচ্ছে। মূলত 10:35 থেকে 10:45 এই 10 মিনিট ধরে স্কুলে প্রার্থনা সভা আয়োজিত হবে। এবং এটাও বলা হয়েছে যে বিকাল 4:30 আগে কোনো স্কুলের শিক্ষক শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী স্কুলের ক্যাম্পাস ছাড়তে পারবেন না। প্রত্যেক সপ্তাহে ন্যূনতম 32 ঘন্টা ক্লাস নিতেই হবে ছাত্রছাত্রীদের, এই মর্মেও নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মূলত কেন সময়সীমা এগিয়ে আনা হলো, এই বিষয়ে পর্ষদের যেটা ব্যাখ্যা,
যে প্রথমত প্রার্থনা সভা থাকে এবং দ্বিতীয়ত দেখা যায় যে অনেক সময় প্রার্থনা সভায় উপস্থিত থাকেন না শিক্ষক শিক্ষিকারা বা অশিক্ষক কর্মচারীরা। তাই স্কুলের মধ্যে একটা শৃঙ্খলা আনার জন্যই এই নয়া নির্দেশিকা পর্ষদের, যেখানে বলা হচ্ছে সকাল 10:35-এর মধ্যে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ঢুকতে হবে, 10:50 পরে ঢুকলে তাদের লেট মার্ক করা হবে, 11:15 পরে ঢুকলে তাদেরকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। এটাও বলা হয়েছে পর্ষদের তরফে জারি করা নির্দেশ। ধন্যবাদ সোমরাজ। অর্থাৎ 10:35, সকাল 10:35-এর মধ্যে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। যদি 10:50 বেজে যায় তারপরে স্কুলে ঢুকলেই লেট মার্ক, আর যদি 11:15 পরে কেউ স্কুলে ঢোকেন তাহলে অ্যাবসেন্ট। এদিকে আবার 4:30-এর আগে বেরোতে পারবেন না শিক্ষকরা। নতুন নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকটি স্কুলে সপ্তাহে 32 ঘন্টা ক্লাস নিতে হবে। বছরের প্রথম দিন একেবারে পিকনিক মুড, আর সেই পিকনিকে যদি যান তাহলে বাড়ি ফাঁকা, আর সেই বাড়ি ফাঁকার সুযোগ নিয়েই সোনারপুরের কামরাবাদে হয়ে গেল চুরি। কিভাবে চুরি হলো জানবো, আমার সঙ্গে অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, একদম দেখো, সকালবেলায় পরিবারের সদস্যদের নিয়ে পিকনিকে বেরিয়ে যান প্রাক্তন শিক্ষকের পরিবার এবং তারা সন্ধ্যায় বাড়ি এসে দেখেন যে বাড়ির মধ্যে আলো জ্বলছে। এরপরেই বাড়িতে প্রবেশ করা মাত্রই দেখেন তাদের পিছনের দরজা ভাঙা এবং তাদের যে ঘর আছে সেই দুটি ঘরের তালা ভাঙা, সেই ঘরের মধ্যে থাকা আলমারি তছনছ করা এবং তারা যেটা জানিয়েছেন 5 ভরি সোনা সহ বেশ কিছু নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন যে বেশ কিছু অজ্ঞাত পরিচয়ের লোকজন তারা কিন্তু সারাদিন এই রাস্তায় ঘোরাঘুরি করছিল। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ এই রাস্তার যে বিভিন্ন দোকানে যে সিসিটিভি লাগানো থাকে সেই সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করার কাজ শুরু করেছে এবং পরিবারের তরফ থেকে জানানো হয়েছে তাদের দুটি আলমারি ভাঙা এবং ঘর তছনছ করে প্রায় বাড়ির থেকে জিনিসপত্র নিয়ে চোরের দল চম্পট দিয়েছে। স্বাভাবিকভাবেই দিনের বেলায় এই চুরিতে স্বাভাবিকভাবেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অতনু, ধন্যবাদ। এবং যেই ঘরে ঢুকেছি তখন দেখছি আমার শ্বশুর শাশুড়ির ঘরে সব দুটো আলমারি পুরো খোলা এবং আমার ঘরে যেই ঢুকেছি সেখানেও দেখছি পুরো আলমারি খোলা, আর লকারের ভিতর যা ছিল সমস্ত পুরো সব ছড়ানো ছিটানো এবং যা সোনাদানা ছিল এবং 2,500 টাকাও ছিল নগদ, সেও নিয়ে চলে গিয়েছে। বিশ্বমানত এমনিতেই ভোরের দিকে কম, আর এরকম একটা পরিস্থিতিতে ট্রাক আর বালি বোঝাই ট্রাক্টর মুখোমুখি ধাক্কা দুবরাজপুরে। প্রথমে ওই গুরুতর আহত ট্রাক চালক, ট্রাকের ধাক্কায় ট্রাক্টরটি একেবারে দুমড়ে মুচড়ে গেছে। দেখুন, সুপ্রতিম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে যাওয়াতেই কি এই দুর্ঘটনা ঘটে গেল? দেখো, কুয়াশা তো কিছুটা ছিল এবং তার সঙ্গে যে ট্রাক্টর দেখছো বা যে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুটোই কিন্তু খুব দ্রুত গতিতে ছিল এবং 14 নম্বর জাতীয় সড়কে বীরভূমের দিগজপুর আলমবাবা মন্দির কাছে দুর্ঘটনা ঘটে এবং এতটাই জোরে যে ধাক্কা লাগে যে দেখতেই পাচ্ছি যে ট্রাক্টরটি পুরো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে এবং ট্রাক্টরের বিভিন্ন যে যন্ত্রাংশ তো আলাদা হয়ে গিয়েছে। এরপরে সেখানে স্থানীয়রা আছে এবং যে আহত তাকে কিন্তু উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তার সাথে সাথে দিগজপুর থানার পুলিশ আছে, তারাও কিন্তু এসে ওই ট্রাক্টরের যে যন্ত্রাংশগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে সমস্তগুলো এক জায়গায় নিয়ে দিয়েছে এবং সেগুলি থানায় রেখেছে এবং যে ট্রাকটির সঙ্গে এই ধাক্কা হয়েছে সেই ট্রাকটিকেও পুলিশ আটক করেছে। তবে এই ধরনের ঘটনা সকালবেলাতে একদম অনিবর্তিত এবং সেই ঘটনায় কিন্তু কিছুক্ষণ ওই জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে তারপর পুলিশ এসে সরিয়ে দেয় এবং তারপরে কিন্তু যান চলাচল শুরু হয়েছে। ধন্যবাদ। হাসপাতাল, প্রতিদিন শয়ে শয়ে রোগীর ভিড়। এরকম হাসপাতালে কল থেকে জল পড়ে না, বাইরে থেকে জল কিনে খেতে হয়, যেখানে সেখানে পড়ে রয়েছে আবর্জনা। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল। সরকারি এই হাসপাতালেই জলের সমস্যা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, মেডিকেল ওয়েস্ট। 2021 সালের 29শে ডিসেম্বর ক্যানিং মহকুমা হাসপাতালে চালু হয় মাতৃমা বিভাগ। এরপর থেকেই এই হাসপাতালে রোগীর চাপ বাড়ে। ক্যানিং মহকুমার 4টে ব্লকের বাসিন্দাদের বড় ভরসা এই হাসপাতাল। পাশের জেলা উত্তর 24 পরগনা থেকেও অনেক রোগী এখানে চিকিৎসা করান। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালের কলেই জল পড়ে না। কয়েকটা কলে সরু সুতোর মতো জল পড়লেও সে জায়গাটা আবর্জনায় ভরা, তাই জল খাওয়া যায় না। টিউবওয়েলও অকেজো, বাধ্য হয়েই পকেটে টাকা খরচ করে জল কিনে খেতে হয়।
সরকারি হাসপাতালে জলের সমস্যা, এছাড়াও জায়গায় জায়গায় আবর্জনার স্তূপ, এতে দুর্গন্ধে টেকা দেয়। এই জলের ড্রাম নিয়ে কোথায় যাচ্ছেন? কেন ওখানে জল নেই? না, জল কি কিনে আনতে? কিনে নিতে হবে। মানে কেনা জলের উপরই ভরসা। হাসপাতালে জলের সংকট, জঞ্জালের স্তূপ, এ নিয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ওপর ক্ষোভ উগরে দিয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক। যে রোগী কল্যাণ সমিতি কি ঘুমাচ্ছে? হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্ন, হাসপাতালের সমস্ত ব্যাপার দেখভাল করার কথা হচ্ছে রোগী কল্যাণ সমিতি। তাই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কোথা থাকে আর রোগী কল্যাণ সমিতির কমিটির মেম্বাররা কোথা থাকে? ক্যানিং মহকুমা হাসপাতালের বিষয়টি আমার নজরে এসেছে। ক্যানিং মহকুমা হাসপাতালের পানীয় জলের সমস্যার বিষয়ে সমাধানের জন্য খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশ্বাস দিয়েছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, কিন্তু কবে হাসপাতালে মিলবে জল, কবে পরিষ্কার হবে আবর্জনা, সেই অপেক্ষায় রোগীর পরিজনরা। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। মহেশতলা বিধানসভার পূজালী পুরসভা, আর এই পূজালীতে পূজার স্থানই বিপদে। গঙ্গায় তলিয়ে যাচ্ছে মন্দির। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পদক্ষেপের আশ্বাস পুরসভার। গঙ্গার ধারে মন্দির, সেই মন্দিরই এখন গঙ্গায় তলিয়ে যাওয়ার মুখে। মহেশতলা বিধানসভার অন্তর্গত পূজালী পুরসভা। এই পুরসভারই 4 নম্বর ওয়ার্ডে রয়েছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, একেবারে গঙ্গার গা ঘেঁষে। মন্দিরটির বেহাল দশা। স্থানীয়দের দাবি গঙ্গায় তলিয়ে গেছে মন্দিরের মাঠ, বসার জায়গা, আরো অনেক কিছু। এখন গঙ্গায় নামার সিঁড়িগুলোর ভগ্নপ্রায় দশা, এতে বিপদের আশঙ্কা। স্থানীয়দের এও দাবি নদীতে বান এলে পরিস্থিতি আরো খারাপ হয়। মন্দির চত্বরে থাকা টিউবওয়েলটিও দীর্ঘদিন ধরে খারাপ। কোনো রকমে টিকিয়ে রেখেছে, সব তো ভেঙে ভেঙে চলে গেছে। হ্যাঁ, পার্ক ছিল, বসার জায়গা ছিল, আপনার বল খেলার মাঠ ছিল, তারপরে সবার টিউবওয়েল ছিল। আর কি করা যাবে? আমাদের অত পয়সা নেই, ক্ষমতা নেই, আমরা কি করব? স্থানীয়রা মন্দির নিয়ে রীতিমতো চিন্তায়। এভাবে চলতে থাকলে একদিন গোটা মন্দিরটাই গঙ্গায় তলিয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী। কিন্তু অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। পুরো মন্দির নষ্ট হয়ে গেছে, মানে মন্দির কেটেও গেছে। আমরা তার জন্য অনেক কিছু ব্যবস্থা নেওয়া বলা হয়েছে, অনেক জায়গায় অ্যাপ্লাই করা হয়েছে। আমরা এমপিকে জানিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্ট দায়িত্ব নিয়েছে, ওরা এখনো টাকা স্যাংশন নেয় না, ফিনান্সে পাঠিয়ে টাকা স্যাংশন দিলে কাজ করে। পুরসভা বলছে সেচ দপ্তরে খবর পৌঁছেছে, কিন্তু অনেকেই বলছেন এত দেরি হলো কেন? কেন আরো আগে হস্তক্ষেপ করেনি পুরসভা? বেশি দেরি হয়ে গেলে যে ঘোর বিপদ, মন্দিরটাই তো আর থাকবে না। নিউজ 18 বাংলা। আবাসন তৈরি হচ্ছে নতুন, সেই আবাসনের রাস্তা হবে নয়াঞ্জলি বুঝিয়ে। নিউটাউনে নির্মাণ সংস্থার বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ। নোটিশ পাঠিয়ে নির্মাণ সংস্থাকে তলব করেছে পঞ্চায়েত। তৈরি হচ্ছে আবাসন, তার জন্য রাস্তা বানানো হয়েছে নয়াঞ্জলি বুঝিয়ে। অবৈধ এই কাজ নিউটাউনে। পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের গাঁড়াগড়ি এলাকা, এখানেই নয়াঞ্জলি ভরাট করে চলছে নির্মাণ সংস্থার কাজ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের বক্তব্য, এভাবে জলাশয় বোঝানোয় নিকাশিতে সমস্যা হবে, বর্ষায় জল জমবে। এই গ্রামের সারা জল এইখানে এসে পড়ে নয়নজলিতে। এই জল এই নয়নজলি ওরা ভরাট করে দিয়ে রাস্তা করছে বা জমি ভরাট করে নিয়ে বিল্ডিং করবে। বড় ড্রেন ছিল, ড্রেনের মধ্যে এই জলটা জমে। আর ড্রেন তো আপনারা বুঝতে যাচ্ছেন, তাহলে জলটা কোথায় যাবে? পঞ্চায়েতে এখন কোনো উত্তর দেয়নি। আমাদের নেতৃত্বের সাথে কথা বলে আমরা আজকে সকালবেলা ভিজিট করেছি, সব নেতৃত্ব ছিলাম। আমরা পঞ্চায়েত দায়িত্ব নিচ্ছি, আমরা ড্রেনের ব্যবস্থা করে দেবো। আমরা অনেক কথা বলেছি, আমরা পঞ্চায়েত থেকে যদি মঙ্গলবারে ডেকেছি, যদি না আছে তাহলে আমরা নোটিশ করব। নির্মাণ সংস্থাকে তলব করেছে পঞ্চায়েত। এতেও অনেকের প্রশ্ন, আগে কেন নোটিশ দেয়নি পঞ্চায়েত? কিভাবে সকলের সামনে নয়াঞ্জলি ভরাট করে রাস্তা বানিয়ে ফেললো নির্মাণকারী সংস্থা?
বিভিন্ন মশাবাহিত রোগ থেকে বিভিন্ন রোগে আক্রান্ত হবে বলে এমনটাই মনে করছে। সেই কারণে পঞ্চায়েতের দ্বারস্থ হচ্ছে, উচ্চপদস্থ আধিকারিক দ্বারস্থ হচ্ছে, কোনো রকম সমাধান সূত্র মিলছে না, পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।